রিয়া খাবার বেড়ে দিয়ে ডাকলো ঋতুকে। পেটে প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও গলা দিয়ে নামছে না খাবার। কয়েক লোকমা খেয়ে রেখে দিল খাবার, যা দেখে মনে মনে ভীষণ বিরক্ত হলো রিয়া। রাতে খাটে ঋতুকে ঘুমাতে দিয়ে ফ্লোরে বিছানা করছে রিয়া। সে ও সাজিদ এখানে ঘুমাবে বলে। তা দেখে মনে মনে ডোক গিলল ঋতু। সাজিদকে ভয় করছে ভীষণ। যদি সে ঘুমের ঘরে তার কাছে চলে এসে খারাপ কিছু করে বসে সাজিদ, এসব লোকদের একদম বিশ্বাস নেই। রিস্ক নেওয়াটা একদম ঠিক হবে না। তাই ঋতু মিনমিন কণ্ঠে বলল, রিয়া তুই আমার পাশে ঘুমা। খাটে তো অনেক জায়গা আছে, ফ্লোর ঠান্ডা, তোর এমনিতেই ঠান্ডা সহ্য হয় না। তাছাড়া কতদিন পর তোর সাথে দেখা হলো, আয়না আজ একসাথে ঘুমাই দু বোন। রিয়া আর না করলো না। এমনিতেই ফ্লোরে ঘুমাতে অভ্যস্ত না সে, তাই সাজিদকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ঋতু ঠিক বলেছে সাজিদ, তুমি একটু কষ্ট করে এখানে ঘুমাও প্লিজ, আমি ঋতুর কাছেই ঘুমাই আজকে। বলতে বলতে রিয়া খাটে শুইল। এদিকে সাজিদের মন ক্ষুণ্ণ হলো। রাগে ফুঁসছে সে ভিতরে ভিতরে। তার সমস্ত পরিকল্পনা জ্বলে গেল। মনে মনে ভাবছে, রিয়া ঘুমালে চুপি চুপি ঋতুর কাছে যাবে সে, অথচ তার সকল পরিকল্পনা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল ঋতু। এখন নিজের বউটাকেও কাছে পেল না। মনে মনে বিশ্রী কয়েকটা গালি দিল ঋতুকে। ঋতু রিয়াকে জাপটে ধরে সারা রাত বয়ে বয়ে নির্ঘুম কাটিয়ে দিল। অতঃপর খুব ভোরে উঠে জসিমের বাসার সামনে চলে গেল। যদিও রিয়া নাস্তা খেয়ে যেতে বলেছিল তাকে বারবার, কিন্তু ঋতু শুনল না। সে এমনিতেই যেখানে যায় সেখানে অশান্তি শুরু হয়। না জানি আবার কোথায় কখন কোন ঝামেলা হয়, এ নিয়ে আতঙ্কিত ঋতু। কোশ্চিন কালেও চায় না সে তার জন্য তার প্রিয় বান্ধবী এতটুকু কষ্ট পাক। যেমন আছে সুখী থাকুক মেয়েটা। তাই তো সাজিদের মুখ দর্শনের আগেই দ্রুত জায়গা ত্যাগ করলো ঋতু। সকালে এসেও যখন বাসায় তালা ঝুলানো দেখলো, তখন ঋতু নিশ্চিত হলো জসিম রাতে বাসায় ছিল না। তাহলে লোকটি গেল কই? আনমনে নিজেকে নিজেই প্রশ্ন করলো। মন যেন উত্তর দিয়ে দিল, লোকটি শিলার কাছে গিয়েছে ঋতু। জসিমের নিকট তোর প্রয়োজন শেষ। এখন শুধু তোকে তার জীবন থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া বাকি। ভিতর থেকে কাল্পনিক উত্তর শুনে ঋতুর বুকটা ছ্যাট করে উঠল। নিজের আজগুবি ভাবনা মনের ভিতর চাপা দিয়ে পাশের রুমের লোকদের জিজ্ঞেস করলো। তারাও কিছু জানে না জসিম কই গিয়েছে। অসহায় হয়ে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করছে বাসার ভিতরে যাবার জন্য। অবশেষে প্রায় 9টার দিকে দূর থেকে কাঙ্ক্ষিত পুরুষটির মুখ দেখার আশার আলো দেখা গেল মুখশ্রী জুড়ে। পরক্ষণে তার সাথে ঠিক কি হতে চলেছে ভাবতে আশার আলোটুকু নিভে গিয়ে চোখে মুখে ফুটে উঠছে ভয়। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে মেয়েটা। অনেক সময় মনে ডাক ও সত্যি হয়। ঋতুর মন ঠিক বলছে, জসিম শিলার নিকট গিয়েছিল। শিলা ছেলে মেয়েদের নিয়ে এখন বাবার বাড়ি থাকে। দীর্ঘদিন পরে হঠাৎ জসিমকে দেখে সবাই অবাক হয়েছিল। সেই সাথে বিভিন্নভাবে অপমানিত হতে হয়েছে তাকে। শিলা ও ছেলে মেয়েদের নিতে আসছে শুনে ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা। দীর্ঘদিন পরে বাবাকে দেখে ছেলে মেয়ে দুটো আব্বু আব্বু বলে পিছু ছাড়ছে না। কতদিন পরে সন্তানদের হাসি খুশি মুখটা দেখে সহজ সরল মনের অধিকারী শিলা রাজি হয়। সে যাবে জসিমের সাথে। ভাই ভাইদের বউ আপদ বিদায় করতে পারলেই বাঁচে। তারাও শিলাকে বিভিন্নভাবে বুঝাচ্ছে যাতে শিলা চলে যায়। বিনিময়ে বোঝা দূর হবে তাদের গাড় থেকে, তারা মুক্তি পাবে। কিন্তু বেঁকে বসলো শিলার মা। উনি কাট কাট গলায় স্পষ্ট বলে দিয়েছে তার মেয়েকে সতীনের সংসারে পাঠাবে না। ঋতুকে ডিভোর্স দিলে তবেই শিলা যাবে। এর আগে যেন শিলার দ্বারে দ্বিতীয়বার না আসে জসিম। আরো বিভিন্নভাবে অপমান করেছে, যা খুব গায়ে লেগেছে জসিমের। তবুও সে মুখ বুজে সব হজম করেছে। শিলাও মায়ের কথা কিংবা সিদ্ধান্তের উপরে কিছু বলতে পারেনি। এই মাটার জন্যই তো টিকে আছে সে। মা না থাকলে বোধহয় এতদিনে শিলার অস্তিত্বটুকু মুছে যেত পৃথিবী থেকে। জসিম তাদের কথা দিয়ে এসেছে ঋতুকে ডিভোর্স দিবে। এমনকি ঋতুর অগোচর ডিভোর্সের কাগজ রেডি করে রেখেছে সে। তবুও শক্তপোক্ত শাশুড়ির বিন্দু মাত্র মন গলেনি। যেটুকু সময় ছিল ঋতুর জন্য কথায় কথা শুধু অপমানিত হতে হয়েছে। আর এসব সহ্য করতে না পেরে পুনরায় ঢাকা এসেছে জসিম। বাসার সামনে আসতেই যখন ঋতুকে চোখে পড়লো, তখনই ভিতরে সমস্ত রাগ মুহূর্তেই মাথা চাপা দিল। এই মেয়ের জন্যই তো গ্রামের মানুষ তাকে ছিছি করে। জসিম তেরে এসে ঋতুর গলা চেপে ধরে বিশ্রী বাক্য গম গম কণ্ঠে বলল, নটির বাচ্চা নটি, তুই এখানে কেন? তুই না চলে গেলি তোর পাতারের কাছে? আবার আসছস কেন? কার কাছে রাত কাটিয়ে এসেছিস সেখানে? অপায়া নষ্টা মাগি, আমার চোখের সামনে থেকে যায় এক্ষুনি। মুখের বাক্য শেষ করে ছুঁড়ে মারলো ঋতুকে। শক্ত হাতের বাঁধন থেকে গলাটা ছাড়া পেয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো ঋতু। জসিম তালা খুলে ভিতরে যাবে, অমনি ঋতু দৌড়ে এসে জসিমের এক হাত ধরে আকতি মিনতি কণ্ঠে বলল, তুমি আমাকে ভুল বোঝো না জসিম, আমাকে তাড়িয়ে দিও না।
দোহাই লাগে জসিম, আমি আর কখনো কোথাও যাব না বাসা থেকে, শেষবারের মতো ক্ষমা করে দাও। জসিম উচ্চস্বরে বলল, মাগি হাত ছাড়, তোকে আর আমার ঘরে তুলবো না, তোর জন্য যত অশান্তি, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। বলে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল জসিম। আচমকা ধাক্কায় ঋতু টাল সামলাতে না পেরে ছিটকে দেয়ালের সাথে পড়ল। মুখ দিয়ে উচ্চারিত হলো, ও মা গো। এদের চিৎকার গালমন্দ কথা শুনে পাশের বাসার কিছু লোক জড়ো হলো। ঋতুকে একজন মহিলা তুলে বসালো। জসিমকে হুমকি দিয়ে বলল, বাসায় এসে বউকে এভাবে মারতেছেন কেন? আপনি কি মানুষ? এমন করলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। জসিম বাস খাই গলায় বলল, এই খান কি আমার বউ না? আপনারা সাক্ষী, আমি এই মুহূর্তে ওরে তালাক দিলাম। সাথে সাথে মুখে 3 বার তালাক উচ্চারণ করলো জসিম। ঋতু অবাক হয়ে দেখছে এই মানুষটাকে। কি করেনি এই মানুষটার জন্য সে? অথচ আজ তার জীবন থেকে মুক্ত করে দিবার আগে একটি বার ভাবলো না। এমন ঘটনায় উপস্থিত সবাই হতবাক। জসিম দ্রুত ভিতরে প্রবেশ করে ভিতর থেকে ডিভোর্স পেপার ও কাবিনের 1 লক্ষ টাকার একটি চেক ঋতুর মুখের উপরে ছুঁড়ে মারলো। ঋতু কাপা কাপা হাতে কাগজটা তুলে যখন দেখতে পারলো ডিভোর্স পেপার, অমনি কলিজাটা দুমড়ে মুচড়ে উঠলো তার। দিক বিদিক শূন্য হয়ে সবার সামনে জসিমের পা জাপটে ধরে কাপা কাপা কণ্ঠে বলল, আমার সাথে এত বড় অন্যায় করো না জসিম, আল্লাহ ছাড়বে না তোমাকে। দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। তোমার জন্য সব শেষ করেছি, সবাইকে ছেড়েছি। তুমি তো জানো, তুমি ছাড়া আমার আর কোথাও যাবার জায়গা নেই। আমার আশ্রয়টুকু এভাবে কেড়ে নিও না। মেয়েটির করুণ আর্তনাদ শুনে উপস্থিত মানুষগুলোর চোখে জল টইটুম্বুর, কিন্তু পাষাণ হৃদয়ের মানুষটির এতটুকু মায়া হলো না। সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঋতুকে। এক মহিলা চোখের জল মুছতে মুছতে বলল, ইসলামী শরীয়ত মোতাবেক তোমাদের তালাক হয়ে গেছে মা, কাঁদিস না, আল্লাহ আছেন উপরে। এসব অমানুষকে মুক্ত করে দে, ডিভোর্স পেপারে সাইন করে দে, তারপর এখান থেকে জীবনটা নিয়ে চলে যা মা, ভাগ্য যা আছে তাই হবে। ঋতু চিৎকার দিয়ে বলল, আমার জীবনটা তুই নষ্ট করে দিলি জানোয়ারের বাচ্চা। আমার সাথে করা অন্যায়ের জন্য তুই শাস্তি পাবি। তুই বাঁচবি না, তোর আয়ু কমে গিয়েছে, তুই বেশি দিন বাঁচবি না, তোর বিদায়ের পালা এবার। হঠাৎ চুপ হয়ে গেল ঋতু। অবশেষে কাপা কাপা হাতে মুক্ত করে দিল জসিমকে। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলো সবাই চলে গিয়েছে যার যার ঠিকানায়, শুধু রয়ে গেল ঋতু। তাকে কেউ সঙ্গে নিল না। সবকিছু হারিয়ে আজ সে নিঃস্ব, প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য। এত বড় পৃথিবীতে কেউ তার রইল না। চারপাশে যেন শূন্যতা বিরাজমান, তার বুকটা হাহাকার করছে। আজ সব হারিয়ে তবে কি এটাই তার কর্মের ফল, নাকি আরো বাকি আছে? ভাবলো না কিছু আর। সব কুল হারিয়ে অতি শোকে পাথর হয়ে গিয়েছে মেয়েটা। রাস্তার পাশ ধরে এলোমেলো পায়ে হাঁটছে, অচেনা অজানা ঠিকানায়। বাসর ঘরে বসে আছে ফারিহা, তার কোলটা দখল করে আছে ছোট্ট আদিবা। ছোট্ট মেয়েটা চুপ করে গুটিসুটি মেরে ফারিহা গায়ের সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে বহুদিন পরে এক মায়ের উষ্ণতা অনুভব করছে সে। ফারিহাও মায়ের মতো মমতাময়ী হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে মেয়েটাকে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে ফারিহা। কত মায়া মেয়েটার মুখে। অবশেষে আজ ঘরোয়াভাবে তার বিয়ে হয়েছে আদিবের সাথে। সুমনা বেগম আজই নিয়ে এসেছে তাকে। এতক্ষণ নতুন বউ দেখার জন্য মানুষজন ছিল। রাত বাড়ার সাথে সাথে চলে গিয়েছে সবাই। তখনই ফারিহাকে আদিবের রুমে নিয়ে এসেছে সুমনা বেগম, সাথে এসেছে আদিবাও। সে ফারিহার পাশে পাশে ঘুরছে। ফারিহা তা দেখে আদিবাকে কোলে তুলে নিল। সাথে সাথে একদম চুপ করে আছে আদিবা। সুমনা বেগম পাশে বসে ফারিহাকে মৃদু স্বরে ডাকলো, ফারিহা মা। ফারিহা বলল, জি আম্মা বলুন। সুমনা বেগম বলল, আদিবা ঘুমাচ্ছে, আমার কাছে দাও, তোমার কষ্ট হচ্ছে নিশ্চয়ই। ফারিহা বলল, না আম্মা, কি যে বলেন, কষ্ট হবে কেন, ঘুমাইনি ও এখনো, থাকুক আমার কাছে। সুমনা বেগম হুট করে ফারিহার একটি হাত ধরে অনুরোধ করে কান্নারত কণ্ঠে বলল, মারে, আমার ছোট নাতনিটাকে কখনো কষ্ট দিও না। আমার অবর্তমানে নিজের মেয়ের মতো দেখে রেখো ওকে। মা থেকেও মা নেই বাচ্চা মেয়েটার। আজ থেকে আদিবাকে তোমার হাতে তুলে দিলাম মা, কখনো বুঝতে দিও না তুমি সৎ মা, এটা আমার অনুরোধ মা। সুমনা বেগমের চোখের পানি কয়েক ফোঁটা ফারিহার হাতে পড়তেই কেঁপে উঠল সে। তড়িঘড়ি করে মৃদু কণ্ঠে বলল, একই আম্মা, আপনি কাঁদছেন কেন? দয়া করে কাঁদবেন না আম্মা, আমিও সৎ মায়ের কাছে মানুষ হয়েছি, মায়ের আদর কখনো পাইনি। বিয়ে হয়েছে, এখন থেকে আপনারাই আমার আপনজন। আমি জানি সৎ মায়ের হাতে মানুষ হওয়া কতটা কষ্টের যন্ত্রণাময়। যে কষ্ট আমি ভোগ করেছি সেই কষ্টের একটা আঁচড়ও এই ছোট্ট আদিবার গায়ে লাগবে না। আমি আপনাকে কথা দিচ্ছি আম্মা।
ফারিহার কথায় খুশি হলো সুমনা বেগম। উনি মৃদু হাসলো। ফারিহা মেয়ের মতো যত্ন করে হাত দিয়ে চোখের জলটুকু মুছে দিয়ে পুনরায় বলল, আর কাঁদবেন না আম্মা, এমনিতে আপনি অসুস্থ। সুমনা বেগম ফারিহার কপালে চুমু দিয়ে বলল, না আর কাঁদবো না মা। আর শোন, তোর মা নেই এমন কথা আর কখনো বলবি না, খবরদার। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। ফারিহা মৃদু হাসলো। সুমনা বেগমের স্পর্শে মায়ের ছোঁয়া অনুভব করছে সে। বহু বছর পরে কেউ তাকে মেয়ের মতো আদর করে কাছে টেনে নিল। ইস, মায়ের ছোঁয়া এত মনোমুগ্ধকর হয় বুঝি ফারিহার জানা ছিল না। বাসর ঘরে কারো কথার আওয়াজ শুনে সুমনা বেগম রুম থেকে চলে গেল। ফারিহা এই সুযোগে আদিবার কপালে চুমু খেলো। তারপর নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। আমি থাকতে তোকে কখনো কষ্ট অনুভব করতে দিব না। আদিবা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে কি বুঝলো কে জানে। কিছু সময় পরে তার আদো আদো কণ্ঠে বলল, তুমি আমার আম্মু? ফারিহা বলল, হ্যাঁ মা, আমি তোর আম্মু। আদিবা বলল, আমি তোমাকে আম্মু বলে ডাকি? ইস, মা হারা এক অসহায়ত্ব মেয়ের কি নিষ্পাপ আবদার। ফারিহার চোখ দুটো ছলছল করে উঠল। সেও তো আদিবার মতো মা হারা ছিল। ফারিহার চোখে জল দেখে আদিবার ছোট্ট মস্তিষ্ক ব্যথিত হলো। সে করুণ কণ্ঠে বলল, থাক, আমি আম্মু ডাকবো না তোমারে। তুমি কান্না করো না নতুন বউ। ফারিহা দ্রুত নিজের চোখের জলটুকু মুছে ফেললো। একটু হেসে বলল, আমি কাঁদছি না আম্মু, তুমি আম্মু বলে না ডাকলে অনেক কাঁদবো। আদিবা জ্বরের বেগে কয়েকবার ডাকলো, আম্মু আম্মু, আমার আম্মু। কতদিন পরে কাউকে আম্মু ডেকে ছোট্ট বাচ্চাটা আনন্দিত। একটু পরপর ডাকছে আম্মু বলে। তৃষ্ণার্ত হৃদয়ে মনে হচ্ছে এক ফালি স্বচ্ছ জল যা ছোট্ট আদিবাকে তৃপ্তি দিচ্ছে। ফারিহা আদিবাকে যত দেখছে, তত কথা শুনছে, তত মায়া হচ্ছে। কতটা আদুরে মায়াবী বাচ্চা মেয়েটা, মন চাচ্ছে সারাদিন আদর করতে। ইস, এত সুন্দর বাচ্চা রেখে তার মা অন্য পুরুষের সাথে কি করে থাকে। মনে মনে ফারিহা ধিক্কার জানালো ঋতুকে। কিছু সময় আদিবা ঘুমিয়ে পড়লো। তার একটু পরে সুমনা বেগম নিজের কাছে নিয়ে গেল আদিবাকে। যদিও ফারিহা বলেছিল থাকক তার কাছে, তবুও সুমনা বেগম জোর করে নিয়ে গেল। কেননা যতই আপন ভাবুক, মেয়েটা তো বিবাহিত জীবনে নতুন। তারও স্বপ্ন আছে এই রাত নিয়ে। রাত 12টা এখন। ফুল সজ্জিত ঘরে আদিবের জন্য অপেক্ষা করছে ফারিহা। আসার পর থেকে লোকটাকে আর চোখে পড়েনি তার। নীরব রজনীতে না চাইতেও কত শত ভাবনা আদিবকে নিয়ে ভাবছে সে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ভিতরে প্রবেশ করলো আদিব। আদিবের উপস্থিতি টের পেয়ে লজ্জায় অজানা এক অনুভূতিতে মিলিয়ে যাচ্ছে ফারিহা। হয়তো এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবনের সূচনা। নতুন দাম্পত্যের জীবন থেকে সপ্তাহখানেক সময় অতিবাহিত হয়েছে। সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের 2 দিন পরে নতুন বউকে নিয়ে আদিবকে শ্বশুর বাড়ি থাকতে হয়েছে 2 দিন। তাদের সাথে ছিল আদিবাও। এ নিয়ে আদিবের অগোছরে ফারিহাকে অনেকেই খোঁচা দিয়ে কথা বলেছে। বাচ্চা হবার আগেই বাচ্চার মা, এসব নিয়ে হাসাহাসি করেছে। যদিও ফারিহা এসব গায়ে মাখেনি, মুখ বুজে হজম করে নিয়েছে। তার ভাগ্য যা ছিল তাই হয়েছে। ভাগ্যকে মেনে নিয়েছে সে।